বাম, আওয়ামী লীগ আর প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন লাগিয়েছে একই সাথে। যাই হোক, আমি সবগুলা আগুন নিয়ে আজকে কথা বলবো না, কয়েকটা আগুন নিয়ে কথা বলি। প্রথম অভিযোগ কি, মেজর ডালিম নাকি খুনি। আসলে কি মেজর ডালিম খুনি? আসলে না, খুঁজে দেখি। কালকে হঠাৎ করে আমার সঙ্গে ফোনে আবার কথা হয় আমাদের। উনি বললেন তুমি দেশে চলে আসো। আমি বললাম আপনি নাই, আমি দেশে গিয়ে কি করব? বলে উনি খুবই হেয়ালি করে কথা বললাম তো তুমি দেশে আসো। আমি বললাম আপনি তো নেই। উনি বললেন আমি নেই বলে যে ওখানে থাকতে পারবো না তা তো না, আমিও ফিরবো ইনশাআল্লাহ। আমরা দেশ গড়ব, দেশে একটা বিপ্লবী সরকার গঠন করব। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখা লাইভ ইউটিউবে একসঙ্গে সর্বাধিক সংখ্যক দর্শকের লাইভ স্ট্রিমের রেকর্ডটা 8 মিলিয়ন। তবে এইটা বাংলা ইউটিউবের সর্বোচ্চ, এটা নিঃসন্দেহ, এবং আমার মনে হয় এই রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে না। এইবার আসেন এপিসোডের প্রসঙ্গে। বাম, আওয়ামী লীগ আর প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন লাগিয়েছে একই সাথে। যাই হোক, আমি সবগুলা আগুন নিয়ে আজকে কথা বলবো না, কয়েকটা আগুন নিয়ে কথা বলি। প্রথম অভিযোগ কি, মেজর ডালিম নাকি খুনি। আসলে কি মেজর ডালিম খুনি? আসলে না, খুঁজে দেখি। বিপ্লবী এবং সৈনিকদের খুনি বলা যায় না, কারণ তাদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য সাধারণ অপরাধীর সাথে তুলনা করা যায় না। আদালত যখন প্রাণ নেয় সেটাকে খুন বলা যায়? একজন সৈনিক যখন দেশের শত্রুকে হত্যা করে সেটাকে অপরাধমূলক কাজ? একজন নারী যখন তার ধর্ষককে হত্যা করে ফেলে ধর্ষণের সময় সেটাকে অপরাধ না? সেটা না। কেন না? এর কয়েকটা কারণ আছে, বুঝে দেখি। 1 নম্বর কারণ, নৈতিক পার্থক্য, মোরাল জাস্টিফিকেশন। বিপ্লবীরা সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থার অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে। তাদের কর্মকাণ্ড একটা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হয়, বৃহত্তর স্বার্থে। নৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ন্যায় যুদ্ধ, জাস্ট ওয়ার, এই ধারণার সাথে সম্পর্কিত। সৈনিকেরাও একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র বা আদর্শ রক্ষার জন্য কর্তব্য পালন করেন। 2 নাম্বার, উদ্দেশ্যের মাহাত্ম্য, এটাকে ইংরেজিতে বলে এন্ডস ভার্সেস মিনস। বিপ্লবী বা সৈনিকদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ না, বরং এটা বৃহত্তর সমাজ জাতির জন্য। দার্শনিক ইমানুয়েল কান্ট বা জন স্টুয়ার্ট মিলের মতবাদে উদ্দেশ্যের গুরুত্ব এবং প্রভাব নিয়ে আলোচনা আছে। মিলের উপযোগবাদ বলে একটা তত্ত্ব আছে। এটা অনুযায়ী যদি একটা কর্ম বৃহত্তর জনগণের কল্যাণে হয় তবে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য। 3 নাম্বার, সমাজের দৃষ্টিভঙ্গি বা পারসেপশন বাই সোসাইটি। সমাজ সাধারণত সৈনিকদের রক্ষক এবং বিপ্লবীদের ন্যায়ের প্রতীক হিসাবে দেখে। সময়ের সঙ্গে অনেক বিপ্লবীকে নায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটার আইনি ব্যাখ্যাও আছে। 1 নম্বর হইতেছে যে লেজিটিমেসি অফ অ্যাকশন, মানে রাষ্ট্রীয় বৈধতা। সৈনিকদের কর্মকাণ্ড রাষ্ট্রীয় আদেশের আওতায় ঘটে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা প্রতিরক্ষায় হত্যা বৈধ, যদি তা যুদ্ধের আইন মেনে চলে। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক লড়াই বনাম অপরাধ, পলিটিক্যাল স্ট্রাগল ভার্সেস ক্রাইম। বিপ্লবীরা সবসময় বিদ্যমান আইন ভঙ্গ করে। বিপ্লব বা অভ্যুত্থান বিদ্যমান আইনের উপরে। সেই জন্যে বিপ্লবীদের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না, কারণ আইন এটা সংজ্ঞায়িত করে বা ডিফাইন করে অপরাধ, আর বিপ্লব এটার উপরে। তা উপরে থেকে এই অপরাধের ডেফিনেশন তো বিপ্লব গ্রহণ করবে না। জুলাই বিপ্লবে পুলিশ নিহত হয়েছিল, মারা গেছিল, মেরে ফেলা হয়েছিল, এটা অপরাধমূলক কাজ না, এটা বিপ্লবী সহিংসতা। এই জন্যই এই হত্যার বিচার করা যাবে না, কারণ বিপ্লব অভ্যুত্থান আদালত বা আইনের চাইতে বড়। যদি পুলিশ হত্যার বিচার হয় তাহলে ধরে নেবেন বিপ্লব পরাজিত। 15ই আগস্টের বিপ্লব পরাজিত হয়েছিল জন্যই আগস্ট বিপ্লবের নায়কদের বিচার এবং ফাঁসি হয়েছিল। 3 নম্বর হইতেছে যে ইচ্ছাকৃত হত্যা বনাম কর্তব্য, ইন্টেনশনাল কিলিং ভার্সেস ডিউটি। সাধারণ অপরাধী ব্যক্তিগত স্বার্থে হত্যা করে, অন্যদিকে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে এবং বিপ্লবীরা সামাজিক রাজনৈতিক কাঠামো এবং বিদ্যমান ব্যবস্থা বদলের উদ্দেশ্যে কাজ করে, এবং এর ক্ষেত্রে বিপ্লবী সহিংসতা হয়। এইটা তাদের কাজকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা করে। সেই জন্যই তাদের কাজগুলোকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা হয়ে যায়। শেখ মুজিবকে কেউ খুন করেনি, সে অভ্যুত্থানে নিহত। তার পরিবারের সদস্যদের কেউ খুন করেনি, তারাও অভ্যুত্থানে নিহত। দ্বিতীয় অভিযোগ হচ্ছে মেজর ডালিম শিশু হত্যা করেছে। আবার ইন্টারেস্টিংলি, কৌতুকপ্রদভাবে এটা আইসিছে বামেদের কাছ থেকে। হ্যাঁ, মেজর ডালিম কি শিশু হত্যা করেছে? মেজর ডালিম 32 নাম্বার আক্রমণ করে নাই, তারে দায়িত্ব দিতে চাইছিল, সে নেয় নাই। কারণ মুজিব পরিবারের সাথে তার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল। সে গেছিল মুজিবের ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাতের বাসায়। সেখানে তার 14 বছরের বয়সী মেয়ে বেবি, 12 বছরের বয়সী ছেলে আরিফ এবং 4 বছর বয়সের নাতি সুকান্ত আব্দুল্লাহ, যেটা আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে, ও মারা যায়। আবুল হাসনাত আব্দুল্লাহ হারামজাদাটা পানির ট্যাঙ্কে লুকেছিল, বেঁচে যায়।
কিন্তু কথা হইতেছে বাড়ির নারী আর শিশুদের বন্দুকের মুখে ফেলায় পানির ট্যাঙ্কে লুকেছিল কেন হারামজাদাটা? ওইটা জয় বাংলা হইলে তো আরো সুবিধা হইলেনি। যাই হোক, এবার আসেন দেখি মহান বিপ্লবের সময় শিশুদেরকে হত্যা করা হয়েছিল যতগুলো বিপ্লব হয়েছে ইতিহাসে, যেগুলো নাম জানি আমরা, যেগুলো নিয়ে কাইট হয়ে পড়ে যায় বিপ্লবীরা। আসেন সেটা দেখি। ফরাসি বিপ্লবের সময় লুই শার্লস, যাকে লুই সপ্তদশ বলা হয়, মানে রাজা ষোড়শ লুই এবং মেরি আতরনাথের ছোট ছেলে, বন্দি অবস্থায় খাইতে না দিয়ে কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। যখন তার মৃতদেহ বের করা হচ্ছিল, তার শরীরে কোনো মাংস ছিল না, কঙ্কালের উপরে চামড়া। বিপ্লবীরা হত্যা করবে না, কারণ তাদের পবিত্রতা নষ্ট হবে, কিন্তু খাইতে না দিয়া দিনের পর দিন কষ্ট দিয়া মেরে ফেলা যাবে। তো ফরাসি বিপ্লব নিয়ে আধিখ্যাত তো করে সবাই, আবার রুশ বিপ্লব নিয়ে তো বামেরা কাইট হয়ে পড়ে যায় না? যে বামেরা কবে তাদেরকে কইবেন এটা, যে রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস এবং তার পরিবারের সদস্যদের বন্দি করে কমিউনিস্টরা। জার কিন্তু তখন ক্ষমতায় না, জারের ক্ষমতা অনেক আগেই চলে গেছে। কমিউনিস্টরা কিন্তু জারের কাছ থেকে ক্ষমতা নেয়নি। কমিউনিস্টরা কেরেনস্কি সরকারকে উৎখাত করে ক্ষমতা নিয়েছে, মানে লেনিন। ক্ষমতা নেওয়ার পরে 18 সালের 17 জুলাই একসাথে হত্যা করে এই জারের পরিবারকে, তার স্ত্রী আলেকজান্দ্রা এবং তাদের 5 সন্তান, অলগা, তাতিয়ানা, মারিয়া, আনাস্তাসিয়া এবং অ্যালেক্সি। লেনিন মনে করছিল জারের পরিবার যদি বাইসে থাকে তাহলে তারা রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে পারে। এই জন্য পুরা পরিবারকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের সকল সদস্যদেরকে কমিউনিস্ট বিপ্লবীরা গুলি করে হত্যা করে, পরে তাদের মৃতদেহ অ্যাসিড দিয়ে বিকৃত করে মাটিতে পুঁতে ফেলা হয়। এর মধ্যে অ্যানাস্তাসিয়া নিকোলায়েভনার এর বয়স ছিল 17 বছর, আর অ্যালেক্সি নিকোলায়েভিচের বয়স ছিল মাত্র 13 বছর। দুই ক্ষেত্রেই প্ল্যান করে মারা হয়েছে। অনেক পরে 15 আগস্টে শিশুরা মারা গেছে কোল্যাটারাল ড্যামেজে, প্ল্যান করা হয়নি যে শিশুদের মারা হবে। এখন আমরা যদি বলি মেজর ডালিমেরা তো শিখেছে ফরাসি আর রুশ বিপ্লব থেকে, উত্তর আছে আগে বামেরা লেনিনের বিচার করুক, ফ্রেঞ্চ রেভলিউশনের বিপ্লবীদের বিচার করুক, জবাব আনুক, আমরা তারপরে জবাব দেব। এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে মেজর ডালিম কি তাহলে দেশে ফিরবেন বা ফিরতে পারবেন? আমাকে সুইডেনের ভাই, বড় ভাই, যিনি মেজর ডালিমের শিষ্য, উনি বলছেন ওনারা তো দেশে আনা দরকার, উনি অবশ্যই দেশে আসবেন। আমরা নতুন সংবিধান লিখলে 15 আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব। আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। 24-এর বিপ্লব যারা নির্মাণ করছে তাদের অনেকেরই আইডল ছিলেন মেজর ডালিম, অন্তত আমার তো ছিলেনই। ওনার নাম আমরা আকাশে লিখে রাখবো ঈসা খান তিতুমির, হাজী শরীয়তুল্লাহর সাথে। বাংলাদেশে যতবার জালেম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে। কখনো তাদের নাম হবে আবু সাইদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম, আনাস। আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে। 24-এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে পারি। সেই দিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়, ইনকিলাব জিন্দাবাদ। সুতরাং যেটা আমি বলছি, মেজর ডালিমের কথা বলছি, তিনি একজন কিংবদন্তি, তিনি দেশে ফিরছেন এবং এই ব্যাপারে কাজ হচ্ছে, অনেকদিন ধরেই কাজ হচ্ছে। কালকে হঠাৎ করে আমার সঙ্গে ফোনে আবার কথা হয় আমাদের। উনি বললেন তুমি দেশে চলে আসো। আমি বললাম আপনি নাই, আমি দেশে গিয়ে কি করব? বলে উনি খুবই হেয়ালি করে কথা বললাম তো তুমি দেশে আসো। আমি বললাম আপনি তো নেই। উনি বললেন আমি নেই বলে যে ওখানে থাকতে পারবো না তা তো না, আমিও ফিরবো ইনশাল্লাহ। আমরা দেশ গড়ব, দেশে একটা বিপ্লবী সরকার গঠন করব, যেটা হচ্ছে রেভলিউশনারি কমান্ড কাউন্সিল, যেটা প্রতি বিপ্লবের পরে যেটা হয় সেটা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি, এবং তিনি বলেছেন এই মার্কিন ভারতীয় সরকার থেকে দেশ উদ্ধার করতে হবে। তার মানে এখনই তিনি দেশে একটা গোলযোগ লাগিয়ে একেবারে ইউনূস সরকারকেও সরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো উৎসাহিত নন। তিনি চান এই সরকার তার মেয়াদ পূরণ করুক, নির্বাচন হোক, কিন্তু নির্বাচনের আগে এই সামরিক বেসামরিক কাঠামোতে আমূল পরিবর্তন আনতে হবে, সেদিকে প্রেসার দিতে হবে। তো আমি মনে করি তিনি যেটা বলেন সবসময় সেটা দৃঢ় প্রতিজ্ঞ। তার বিরুদ্ধে যে অপপ্রচার গুলো হয়েছে, এত বেশি অপপ্রচার হয়েছে যে ওই একটা মিথ্যাকে 1000 বার বললে যেন সত্য হয়ে যায়, সেটাই যে তিনি মানুষ খুন করেছেন, তারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন ইত্যাদি মুজিব পরিবারে। মানে আমাদের কিছু অর্বাচীন মানুষের কথাবার্তা শুনলে মনে হবে যে বাংলাদেশই প্রথম দেশ, একমাত্র দেশ যেটা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। তারা ভিয়েতনাম, মানে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, তারপরে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সেখানে বহু লোক মারা গেছে। তো একমাত্র বাংলাদেশই যেন যুদ্ধ করে স্বাধীন হয়েছে, আর একমাত্র বাংলাদেশেই যেন একটা বিপ্লব ঘটেছে, সামরিক অভ্যুত্থান ঘটেছে। সামরিক অভ্যুত্থান কোথায় ঘটেনি? দক্ষিণ কোরিয়া, তার রেকর্ড আছে অনেকগুলো সামরিক অভ্যুত্থানের। তুরস্ক, গ্রিস, পর্তুগাল, গ্রিস এবং পর্তুগালে তো 70-এর দশকেও সামরিক সরকার ছিল, পাকিস্তান। সুতরাং বাংলাদেশেও সামরিক অভ্যুত্থান হয়েছে এবং যখন বিপ্লব ঘটে বা অভ্যুত্থান ঘটে তখন অনেক রক্তপাত হয়
এবং যারা বিপ্লব ঘটান তাদেরকে দেশদ্রোহী বলে ফাঁসি দেয়া হয় না। যেমন তাহলে তো লেনিনের ফাঁসি হয়ে যেত। লেনিন, স্টালিন, তারপরে মাও জেতুং, এদের তো সব ফাঁসি হয়ে যেত, কেননা ওরা বিপ্লব করে ক্ষমতায় এসেছিলেন। জামাল আব্দুল নাসের মিশরের রাজতন্ত্র উৎখাত করে 1952 সালে বিপ্লব করেন। এবং সবচেয়ে বড় কথা যে ফরাসি বিপ্লব বা রাশিয়ান বিপ্লবে রাজ পরিবারের প্রতিটি সন্তানকে হত্যা করা হয়েছে। তাহলে লেনিন তো হত্যাকারী, তাকে ফাঁসিতে ঝুলতে হতো, তা তো হয়নি, কেননা তারা ভালোর জন্য বিপ্লব করেছেন। বিপ্লবের একটা বাই প্রোডাক্ট হচ্ছে ভায়োলেন্স, এবং সেই ভায়োলেন্সে কিছু লোক বাঁচে, কিছু লোক মারা যায়, হয়তো বা কিছু নিরপরাধ ব্যক্তির মৃত্যু হয়। সেইটাকে নিয়ে শেখ হাসিনা যেভাবে ফেটালো, এবং আপনারা যারা হয়তো ভেতরের খবর শুনেছেন, জেনেছেন 32 নম্বরে কি হয়েছিল। ওখান থেকে প্রথমে গুলি এসেছিল, যারা অভ্যুত্থানকারী সৈনিকেরা 3-4 জন সৈনিক মারা যায়, ফলে তারা ভেতরে ঢুকে একটা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেয়। সেই জন্য এখন কিংবদন্তির নায়ক যারা 1975-এর অগাস্টে যে বিপ্লবের প্রয়োজন ছিল সেটাতে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সবাইকে ঢালাও ভাবে অপরাধী বলে তাদের ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। এটা কোন দেশ, কোন ধরনের ব্যাপার? এটা একটা জঘন্য আচরণ। এবং যেটা শোনা যায়, মেজর বজলুল হুদাকে স্বয়ং শেখ হাসিনা নিজ হাতে জবাই করে তারপরে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়। তিনি শেখ হাসিনা নিজে হত্যা করে এবং অপ্রতুল প্রমাণে তাদের বিচার করা হয়েছে। যাই হোক, মেজর ডালিম কিন্তু 15ই আগস্টের, যাদের বয়স এখন 60-এর দশকে, তারা নিশ্চয় তাদের মনে আছে, আমি মেজর ডালিম বলছি। দেশে একটা সামরিক অভ্যুত্থান হয়েছে, খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতির পদ গ্রহণ করেছেন এবং শেখ মুজিবুরকে উৎখাত করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই কথা বোধহয় বলেছিলেন, আবছা আবছা মনে পড়ছে আমার। যাই হোক, ঘটনা যেটা ঘটেছিল সেটাই উনি বলেছিলেন। তারপরে আপনারা জানেন তাকে কি ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করে শেখ মুজিবুর রহমান তাকে চাকরিচ্যুত করলেন। শুধু তাকে না, আরেকজন বীর মুক্তিযোদ্ধা মেজর নূর, যিনি টরন্টোতেই আছেন, তাকেও চাকরিচ্যুত করা হয়েছিল। মেজর ডালিমের স্ত্রীর সঙ্গে গোলাম, আপনার ওই যে রেড ক্রসের চেয়ারম্যান ছিল, তার ছেলে খারাপ ব্যবহার করেছিল, এবং এটার গাজী গোলাম মোস্তফা, সেটা বিচার চাইতে গিয়ে দেখা গেল হিতে বিপরীত, মেজর ডালিমেরই চাকরি চলে গেল। এই শরীফুল হক ডালিম একজন কিংবদন্তি। তিনি 1965 সালেও পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন, এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে তিনি পাকিস্তান থেকে পালিয়ে আফগানিস্তান হয়ে ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন, এবং তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। তার এই ডান দিকের পুরো বুক মেশিন গানের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তিনি কিন্তু একজন বীর উত্তম। এই যে বীর উত্তমদের যে নাম আমরা শুনি, যারা যুদ্ধে আহত হয়েছিলেন, তাদের একটা বিরাট অংশ কিন্তু এই 1975-এর অগাস্ট বিপ্লবের বীর সেনানী, নেতৃত্ব দানকারী। মানে কর্নেল ফারুক বলেন, রাশেদ চৌধুরী বলেন, মেজর ডালিম বলেন, এরা সবাই বীর মুক্তিযোদ্ধা। এদেরকে ঢালাও ভাবে পাকিস্তানপন্থী বলে অপপ্রচার করে মুজিব হত্যার জন্য দায়ী করে ফাঁসি দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত মেজর ডালিম বেঁচে আছেন, যেটা আমাদের জন্য একটা অনুপ্রেরণার ব্যাপার। তিনি আসবেন, তিনি আসছেন, এবং তিনি দেশে একটা প্রকৃত বিপ্লবী সরকার গঠন করবেন। তার চাওয়া পাওয়ার কিছু নেই। তিনি আমার চেয়ে বছর 4-5 বছরের বড়, 3-4 বছরের বড়। আমি 1960-এর দশক থেকে চিনি। খুবই একজন ধনাঢ্য পরিবারের আরামায়েশে বড় হওয়া একজন মানুষ। মালিবাগ শান্তিনগরের প্রায় অর্ধেক সম্পত্তি ওনাদের ছিল। তো যাই হোক, তাকে দেশ ত্যাগ করানো হয়েছে। তার ছোট ভাই, আমার বন্ধু স্বপন, কামরুল হক স্বপন, তাকেও হাসিনা জেলে দিয়েছে, মারধর করেছে, অত্যাচার করেছে। কিন্তু দিন শেষে আমরা দেখলাম কি, হাসিনাকে চলে যেতে হলো। এই বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম মেজর ডালিমকে আমাদের দেশে আনতেই হবে। তবে এই বিপ্লবী নেতা দেশে আসার আগে মাঠটা প্রস্তুত করতে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।